আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পারমাণবিক যুগে প্রবেশ করল দেশ, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে দেয়া হল ইউরেনিয়াম। গুরুত্ব দেয়া হচ্ছে দক্ষ মানব সম্পদ ও শক্তিশালী নিয়ন্ত্রণ কাঠামো তৈরিতে। মুক্তিযুদ্ধ ও রাজাকার নিয়ে ফজলুর রহমানের কড়া ভাষায় উত্তপ্ত সংসদ, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে দুপক্ষকে শান্ত করলেন স্পিকার। বাণিজ্য চুক্তিতে গোপনীয়তা নেই দাবি মার্কিন রাষ্ট্রদূতের, বাস্তবায়নে আইন পাশের তাগিদ। ওষুধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্রের বাজার উন্মুক্তের আহ্বান বাণিজ্য মন্ত্রীর। ভারী বৃষ্টিতে ডুবল বন্দরনগরী, কোথাও কোথাও সড়কে হয় বুক সমান পানি। উজানের ঢলে বাঁধ ভেঙেছে সুনামগঞ্জে, তলিয়েছে হাওরের ফসল। এখন শুনবেন বিস্তারিত। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে দেয়া হলো ইউরেনিয়াম। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রথম ধাপে পা রাখল বাংলাদেশ। একবার জ্বালানি লোড করলে বিদ্যুৎ মিলবে প্রায় 1.5 বছর। বিকেলে এই কার্যক্রম উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। জানান, সঠিক জনবল তৈরি করে পারমাণবিক বিদ্যুতের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতে দক্ষতা বাড়াবে বাংলাদেশ। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তেল ও গ্যাসে নির্ভরতা কমিয়ে পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিতে ইউরেনিয়াম ভিত্তিক এই কেন্দ্রে যাত্রা শুরু হয় 10 বছর আগে। কথা ছিল দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে 2025 সালে, কিন্তু কোভিড মহামারী ও মুদ্রা ব্যবস্থায় চ্যালেঞ্জের কারণে সার্বিক কার্যক্রম পিছিয়ে যায় 1 বছর। অবশেষে মাহেন্দ্র খান আসে মঙ্গলবার। এই দিনই প্রথম জ্বালানি হিসেবে ইউরেনিয়াম 235 লোডিং করা হয় রূপপুরে। প্রথমে ইউরেনিয়াম অক্সাইডের ছোট দানা দিয়ে তৈরি হয় জ্বালানি রড, পরে নির্দিষ্ট রিঅ্যাক্টরে অনেকগুলো রড একসাথে বসিয়ে তৈরি হয় ফুয়েল অ্যাসেম্বলি। সেখানে তৈরি তাপই ব্যবহার করা হবে বিদ্যুৎ উৎপাদনে। 1.5 মাসের ট্রায়াল রানে যদি রিঅ্যাক্টরে 30% বিদ্যুৎ উৎপাদন করা যায়, তাহলেই তা যোগ হবে ন্যাশনাল গ্রিডে। উদ্বোধনী অনুষ্ঠানে এই ইউরেনিয়াম লোডিং সরাসরি বড় পর্দায় দেখানো হয়। শুরু হয় কাউন্টডাউন। রোজাটোমের মহাপরিচালক বলেন, বিদ্যুৎ উৎপাদনের নিরাপদ ও পরিবেশ বান্ধব পথে প্রবেশ করল বাংলাদেশ। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, শুধু অবকাঠামো নয়, দক্ষ মানব সম্পদ ও শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো তৈরিতেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার। এর শান্তিপূর্ণ ব্যবহারেও জোর দেন নীতি নির্ধারকরা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে পাইপলাইন ও পাম্পিং সরঞ্জাম স্থাপনের কাজ চলছে। সেখানে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতে পারে আগামী বছর। রূপপুর পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনের নিছক কোনো অবকাঠামো নয়, এটি বাংলাদেশের মর্যাদার প্রতীক। এটিকে কেন্দ্র করেই ওয়ার্ল্ড নিউক্লিয়ার ক্লাবের 33তম দেশ হিসেবে আবির্ভাব ঘটল বাংলাদেশের। পাশাপাশি এই ইউরেনিয়াম লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ নিজের প্রযুক্তি সক্ষমতারও নতুন জানান দিতে পারল। আর দিন শেষে যদি এই পরিবেশ বান্ধব বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যায়, তাহলে এটি আগামীতে হবে বিনিয়োগকারীদের কাছেও বিশাল আস্থার প্রতীক। মুক্তিযুদ্ধের সাথে জুলাই আন্দোলনের তুলনা অমূলক বলে মন্তব্য করেছেন সরকার দলীয় সংসদ সদস্য ফজলুর রহমান। কথা বলেন জামায়াতের রাজনীতি প্রসঙ্গেও। তার বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা ও সংসদ সদস্যরা। মঙ্গলবার সরকার ও বিরোধীদের বক্তব্যে উত্তপ্ত ছিল জাতীয় সংসদ। এছাড়া মঙ্গলবার টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মব সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশ্নোত্তর দিয়ে শুরু সংসদ। এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে সরকার দলীয় এমপি ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে। রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাবের শুরুতে মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের তুলনা অমূলক বলে মন্তব্য করেন তিনি। বলেন, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস নয়। ব্রিটিশ বিরোধী দীর্ঘ আন্দোলনের ফসল মুক্তিযুদ্ধ। পরে কথা বলেন কিছুদিন আগে সংসদে আনা শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্তি নিয়েও। জামায়াত কোনোদিন সরকার গঠন করতে পারবে না বলেও মন্তব্য তার। আর এই বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নির্ধারিত সময়ে এ নিয়ে যুক্তি তুলে ধরেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এর আগে পরিস্থিতি শান্ত করতে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করলে জবাব দেন বিরোধী দলীয় চিফ হুইপ। টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশে 10,000 কনস্টেবল, 4,000 এসআই, 400 সার্জেন্ট পদ সৃষ্টির কার্যক্রম চলমান রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মব সন্ত্রাস ও চাঁদাবাজদের আইনের আওতায় আনার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এছাড়া কিশোর গ্যাং সদস্যদের বিশেষভাবে নজরদারি ও তালিকাভুক্ত করতে সারা দেশে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রে নিহত 2জন বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদকে জানান পররাষ্ট্রমন্ত্রী। এর আগে পরিস্থিতি শান্ত করতে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নতুন করে
আমার মনে হয় যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই। ঢাকায় আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। বলেন, এই চুক্তি দুদেশের জন্য গেম চেঞ্জার, যা বাণিজ্যিক সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তবে বাংলাদেশে ব্যবসা করা কঠিন মন্তব্য করে তিনি চুক্তি বাস্তবায়নে আইন পাশের তাগিদ দেন। অন্যদিকে বাংলাদেশি ওষুধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্রের বাজার উন্মুক্তের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। মেয়াদের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার, যা ঘিরে পরবর্তীতে নানা আলোচনা সমালোচনা দেখা দেয়। ওই চুক্তির আওতায় বাংলাদেশ $3.5 মিলিয়ন কৃষিপণ্য, গম, সয়াবিন, তুলা ও ভুট্টা আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া আগামী 15 বছরে $15 বিলিয়ন জ্বালানি আমদানির চুক্তির প্রায় 3 মাস পর বিষয়টি নিয়ে জনসম্মুখে কথা বললেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। অ্যামচেমের অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই। এই চুক্তির ফলে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। চুক্তি বাস্তবায়নে আইন পাশের তাগিদ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, অস্বচ্ছতা, জটিল লাইসেন্সিং ও অনানুষ্ঠানিক প্রক্রিয়া এদেশে বড় বিনিয়োগের পথে বাধা। এ সময় বাংলাদেশি ওষুধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্রের বাজার উন্মুক্ত করার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বলেও উল্লেখ করেন বক্তারা। লঘুচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাত হয়। উজানের ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জে হাওরে ডুবে যায় বড় ফসল। চাষিদের শঙ্কা, পানিতে তলিয়ে ক্ষতি হতে পারে আবাদের বেশিরভাগ ফলনের। এদিকে ভারী বৃষ্টিতে অনেক জায়গায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বজ্রপাতে কক্সবাজার ও মুন্সিগঞ্জে মারা গেছেন 2 জন। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আগামী 2 দিন বৃষ্টিপাত চলমান থাকবে। সুনামগঞ্জের হাওরে বুক সমান পানিতে তলিয়ে থাকা জমির ধান কাটছেন এক কৃষক। ভারী বৃষ্টির সতর্কতা ছিল আগেই। সোমবার সকাল 9টা থেকে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 137 মিলিমিটার বৃষ্টি হয় এ জেলায়। একই সঙ্গে উজান থেকে নেমে আসছে পাহাড়ি ঢল। এর ফলে হাওর ও নদীতে পানি বেড়ে কৃষকের চোখের সামনে তলিয়ে যাচ্ছে স্বপ্নের ফসল। হাওরের 44 ভাগ জমির ধান কাটা হয়েছে এরই মধ্যে। বাকি 56 ভাগের মধ্যে বেশিরভাগই নিমজ্জিত। জেলা প্রশাসক জানালেন, বাঁধগুলো দিনরাত পাহারা দিতে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কুমিল্লায় টানা বর্ষণে টাউন হল এলাকা, ঠাকুরপাড়া সহ বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। শিল্পনগরী গাজীপুরে বৃষ্টিতে টঙ্গী বিসিক, বোর্ডবাজার, কাশিমপুর সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। অফিসগামী মানুষ, শ্রমিক ও শিক্ষার্থীদের পড়তে হয় চরম দুর্ভোগে। এদিকে বজ্রপাতে কক্সবাজারে রমিজ উদ্দিন নামে এক লবণ শ্রমিক নিহত হয়েছেন। মুন্সিগঞ্জের গজারিয়ায় মারা গেছেন শাহাদাত নামের এক কৃষক। এছাড়া বৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছ উপড়ে আখাউড়া আগরতলা সড়কে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। 40 ঘন্টার মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসের পাশাপাশি সারা দেশে আগামী 2 দিন বৃষ্টিপাত চলমান থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।